You cannot let Iran have a nuclear weapon. You cannot let it happen. Don't let Iran have nuclear weapons. That's my only thing I have to tell you today. Don't let them have it. They would have never had them, including Iran. They can't have a nuclear weapon. That's all. They can't have nuclear weapons. But I wanted to make a deal with them. No nuclear weapons. You can't have nuclear weapons. আমেরিকান প্রেসিডেন্টের ভাষণে স্পষ্ট যে সমস্ত আন্তর্জাতিক আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একটা দেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করে তাদের ভূখণ্ডে বোমা ফেলা যেন মহান আমেরিকার জন্মসূত্রে প্রাপ্ত অধিকার। একই অঙ্গে তিনি যে কত অবতারে বিরাজমান সত্যিই দেখিয়ে চলেছেন ট্রাম্প। প্রথমে বললেন ডোনাল্ড ট্রাম্প কখন কি করে কেউ জানতে পারে না, তারপর অনেকটা ধর্মীয় গুরুদের মতো শান্তির বার্তা দিলেন। তারপর জানালেন এই সংঘাতে আমেরিকা অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নিতে তার 2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু এই কথার একদিন পরেই আমেরিকা থেকে পশ্চিম এশিয়ার আকাশে উড়ে গেল অসংখ্য যুদ্ধ বিমান। তারপর স্রেফ নিজের পেশি শক্তির জোরে গভীর রাত্রে ইরানের 3টে পরমাণু কেন্দ্রে দানবাকৃতির বাংকার বাস্টার বোমা মেরে তিনি দিয়েছেন শান্তির বার্তা। বলেছেন ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান ইরানের এই 3 পরমাণু কেন্দ্রে আমরা সাফল্যের সঙ্গে হামলা চালিয়েছি। আমেরিকার সবকটা বিমান এখন নিরাপদে ইরানের আকাশ সীমা থেকে চলে এসেছে। এবার শান্তি। আবার একই সঙ্গে কর্কশ স্বরে ইরানকে শাসিয়েছেন তিনি। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গোটা বিশ্ব এতদিন জানতো কূটনীতি আর আলোচনাই হচ্ছে একমাত্র হাতিয়ার যা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায়। ট্রাম্পও বিলক্ষণ জানেন যে বোমা মেরে শান্তি প্রতিষ্ঠান করা যায় না, যায়নি কোনো দিন। তিনি নিজেই দেখলেন 3টি পরমাণু কেন্দ্রে 2400 কিলো ওজনের 12টা দৈত্যাকৃতির বাংকার বাস্টার বোমা মারার পরেও ইরান জানিয়েছে তাদের সব পরমাণু কেন্দ্র সুরক্ষিত রয়েছে। এই বিবৃতির কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার দাদাগিরি উপেক্ষা করে পাল্টা মাথা ঘুরিয়ে ইসরায়েলের 14টি ঠিকানায় 35টি মিসাইল দেখে ইরানও বুঝিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি নত শিকারের বান্দা তারা নয়। এইবার কি হবে? আমেরিকা কি এখানেই থেমে যাবে? যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর আবদার মেটাতে ইরানে বোমা মারা কি ট্রাম্পের কোনো গট আপ গেম? আমেরিকার এমন উদ্ধত আচরণের সামনে পৃথিবীর কোন দেশ কি আদৌ সুরক্ষিত? এইসব প্রশ্নে ঢোকার আগে আপনাদের একটা ছোট্ট গল্প বলি। 5ম শতকে লেখা সেন্ট অগাস্টিনের বিখ্যাত দ্য সিটি অফ গড গ্রন্থের 4 নম্বর চ্যাপ্টারে এই কাহিনী আছে। যীশু খ্রিস্টের জন্মের 334 বছর আগের কাহিনী। গ্রিস সম্রাট আলেকজান্দ্রার সুবিশাল রণতরীর বহর নিয়ে বিশ্ব জয় বেরিয়েছেন। গ্রিক থেকে সমুদ্র পথে তিনি যাবেন পারস্য মানে আজকের ইরান, মিশর, আফগানিস্তান হয়ে ভারতে। মাঝ সমুদ্রে এক জলদস্যু সম্রাটের এক রণতরীতে হামলা করলো। সম্রাটের কানে খবর পৌঁছলো। সম্রাট নির্দেশ দিলেন সামান্য এক দস্যুর এত বড় স্পর্ধা, ব্যাটাকে শিগগির ধরে আনো। যেমন কথা তেমন কাজ। গ্রিক নৌসেনা গ্রেফতার করলো ওই জলদস্যুকে। তাকে নিয়ে আসা হলো আলেকজান্দ্রারের সামনে। সেন্ট অগাস্টিনি লিখছেন গ্রিক সম্রাট দস্যুকে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ মিন বাই কিপিং হস্টাইল পজিশন অফ দ্য সি? সমুদ্রের উপর এমন কদর্যভাবে দখল নেওয়ার অর্থ কি? দস্যু পাল্টা উত্তর দিল, হোয়াট ডু ইউ মিন বাই কিপিং হস্টাইল পজিশন অফ দ্য হোল আর্থ? গোটা পৃথিবীর উপর আপনার এমন কদর্যভাবে দখলদারির অর্থ কি? আমি যেহেতু একটি ছোট্ট নৌকো দিয়ে এই কাজ করি তাই আমাকে ডাকাত বলা হয়, আর আপনি যেহেতু একটা বিশাল নৌবহর সঙ্গে নিয়ে সেই কাজটি করেন তাই আপনাকে সম্রাট বলা হয়। ভেঙে বললে একটি ছোট মানুষ যখন জোর খাটায় তাকে ডাকাত বলা হয়, কিন্তু যখন একজন সম্রাট বা রাষ্ট্র তার বিশাল বাহিনী নিয়ে দখলদারি করে তখন তাকে বিজয়ী বলা হয়। আলেকজান্দ্রারের জায়গায় ট্রাম্পকে বসিয়ে আর ওই দস্যুর জায়গায় আয়াতুল্লাহ খামেনিকে বসালেই বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যের আজকের বাস্তবতা। অপেক্ষাকৃত দুর্বলের উপর সবলের হুঙ্কার, আস্ফালন, দখলদারি মনোবৃত্তি। যিশুর জন্মের 334 বছর আগেও যেমন ছিল, 21 শতকের পৃথিবীতেও একই রকম ভাবে আছে। অত বছর আগে আলেকজান্দ্রার যে কাজ করেছিলেন গত 50-60 বছর ধরে সেই একই কাজ সদর্পে করে চলেছে আমেরিকা। তার কারণ
অর্থে, সম্পদে, বৈভবে, অস্ত্রশস্ত্রের প্রাচুর্যে, সামরিক শক্তিতে অন্তত ঘোষিতভাবে তার কাছাকাছি কেউ নেই। তাই সে সকলের দাদা। তাই সে প্রকাশ্যে তালিকা হাতে বিভিন্ন দেশের উপর মর্জি মাফিক আমদানি শুল্ক চাপাতে পারে, নিজেকে অভিভাবকের আসনে বসিয়ে যাকে খুশি শান্তিতে থাকার ধমক দিতে পারে। প্রয়োজনে তার তুলনায় অপেক্ষাকৃত দুর্বল কোনো দেশের সার্বভৌমত্বকে কাঁচকলা দেখিয়ে রাতের অন্ধকারে 1 ডজন এমন বোমা মেরে আসতে পারে যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। আমেরিকার এই ঔদ্ধত্য আসলে নিজেকে সর্বশক্তিমান বলে জাহিরের নির্ঘোষ। ইরানের ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান, এই 3 গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে মার্কিন বায়ুসেনার B-2 স্টেলথ ফাইটার জেট থেকে 30,000 পাউন্ড ওজনের সেই বাস্টার বাংকার বোমা, ওজনে যা প্রায় পরমাণু বোমার কাছাকাছি, এমন 12টা বোমা মেরেও ইরানের পরমাণু কেন্দ্রের যে তেমন বড়সড় কোনো ক্ষতি হয়নি, উপগ্রহ চিত্রেই সেইটা ধরা পড়েছে। অথচ এই বোমা আমেরিকার আর্সেনালে থাকা পরমাণু বোমার পরেই সবচেয়ে ভারী বোমা। এক একটার ওজন 13.5 টনেরও বেশি, অনেকটা বাদুরের মতো দেখতে। 69 ফুট লম্বা B-2 স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট, যা দূর থেকে রাডারে ধরা পড়ে না, সেই বিমানে করে এই বোমা বহন করতে হয়। বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম এমন বোমারু বিমানও বিশ্বে আর কোনো দেশের কাছে নেই। এমন ভারী বোমা দিয়ে আঘাত করেও ইরানের পরমাণু কেন্দ্রের বিশেষ ক্ষতি করতে পারেনি আমেরিকা। একটা জিনিস লক্ষ্য করুন, একমাত্র বন্ধু ইসরায়েল ছাড়া আমেরিকার এই দাদাগিরি কোনো দেশ প্রকাশ্য সমর্থন করেনি। খেয়াল করুন, অপারেশন সিন্দুরের সময় ভারতের সমস্ত বিরোধী দল একজোট হয়ে সরকারের পাশে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে এসে দাঁড়িয়েছিল। অথচ আমেরিকায় দেখা যাচ্ছে একদম অন্য ছবি। বিরোধী ডেমোক্র্যাটরা ইরানের আমেরিকার বম্বিং এর এই সিদ্ধান্তকে অনৈতিক এবং বেআইনি বলে আখ্যা দিয়ে জানিয়েছে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই হামলা চালিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হামলার খবর সামনে আসার পরেই চীন, রাশিয়ার মতো ইরানের 2 বন্ধু দেশ তো বটেই, এমনকি পশ্চিমী বিশ্বের প্রতি সহানুভূতিশীল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যে আমেরিকার দোসর 2 দেশ সৌদি আরব এবং কাতারের মতো এই হামলার তীব্র নিন্দা করেছে। বিশেষত ইরান পাল্টা ভয়ঙ্কর আঘাতের বার্তা দেওয়ার পর আমেরিকার দাদাগিরি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার সুর ক্রমশ চড়া হচ্ছে। আমেরিকার হামলার পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস আমেরিকার আগ্রাসী আচরণ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই হামলা পশ্চিম এশিয়ার শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ালো। আমেরিকার সব কাজকে যে দেশ জো হুজুরের মতন সমর্থন করে, সেই ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন তারা আদৌ এই হামলার সঙ্গে যুক্ত নন। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পশ্চিম এশিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ব্রিটেন। ব্রিটেন ছাড়াও আমেরিকার নেতৃত্বাধীন নেটোভুক্ত দেশ ফ্রান্স সবার আগে জানিয়ে দিয়েছে তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। আমেরিকার হামলার তীব্র নিন্দা করে রাশিয়া রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে দায়িত্ব জ্ঞানহীন এই হামলা আন্তর্জাতিক আইনের ঘোরতর বিরোধী। আমেরিকার হামলার পরে অশান্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। অথচ এই ট্রাম্প বিশ্ব শান্তির বার্তা প্রতিষ্ঠার কথা বলে দ্বিতীয়বার ওয়াশিংটনের মসনদে বসেছেন। ভাবা যায় এই ট্রাম্পের জন্য শান্তির নোবেল পুরস্কারের সুপারিশ করেছে পাকিস্তান। যেমন পাকিস্তান তেমন আমেরিকা। শান্তির কথা বলে ক্ষমতায় এসে নতুন এক যুদ্ধে জড়ালেন ট্রাম্প। একই সঙ্গে এত অবতারে সাম্প্রতিক অতীতে আর কোন রাষ্ট্রপ্রধানকে দেখা গেছে কিনা বিতর্ক উস্কে উঠেছে। আমেরিকার এই হামলা কোনো উল্লেখযোগ্য সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি জানিয়েছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। তিনি কোনো দেশের নাম না করলেও সেই তালিকায় একটি নাম যে রাশিয়া, সেটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছে চীনও। Let me say that China strongly condemns the U.S. military attack on the
nuclear facilities in Iran, which I emphasize is under the IAEA safeguards. And we think this is a flagrant violation of the UN Charter and international law. And it has dealt a devastating blow to the NPT regime, which is a very important pillar of the international order. And let me also add that, yes, Iran is harmed, but also is harmed is the U.S. credibility as a country and as a party to any international negotiation. চীনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর নজরদারিতে থাকা পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। রাশিয়ার মতোই চীনও অভিযোগ করেছে ইরানের পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা। এই হামলা রাষ্ট্রপুঞ্জের সনদেরও বিরোধী। এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 200 থেকে 600 রুশ প্রযুক্তিবিদ কাজ করছেন বলে পুতিন নিজে জানিয়েছেন। ফলে সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তা চেরনোবিলের পুনরাবৃত্তি হতে পারে বলে আমেরিকাকে সতর্ক করেছে রাশিয়া। ওয়াশিংটনের উদ্দেশ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, আমেরিকা যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে বলতে হচ্ছে বিশ্ব এখন পারমাণবিক বিপদের মিলিমিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। The Iran-Israel escalation, regrettably, we see the continuation of the most perilous escalation of tension in the Middle East, which was caused by the unprovoked aggression against the sovereign UN member state, Iran, undertaken by Israel in violation of the UN Charter and norms of international law. Of course, you are familiar with two statements by the statements of the Russian Foreign Ministry, which decisively condemn this criminal gamble fraught with catastrophic consequences for regional and global security in general. এখানে একটা প্রশ্ন অনিবার্য হয়ে উঠেছে। তৃতীয় পক্ষ হিসেবে 2 সপ্তাহের সময় নিয়ে দুদিনের মধ্যে আচমকা আমেরিকার ইরানের সার্বভৌমত্বে আক্রমণের পরে রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর আর কোনো গুরুত্ব রইল কি? প্রমাণিত হলো না যে এই দুই আন্তর্জাতিক সংগঠন আদতে ঠুটো জগন্নাথ। আমেরিকার হামলার পরেই আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন এবার তাদের নিশানা হবে আমেরিকার সেনা ছাউনি। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার 8টি স্থায়ী সেনা ছাউনি রয়েছে, যা ছড়িয়ে রয়েছে কাতার, আমিরশাহী, বাহরিন, সৌদি আরব, জর্ডান, ইরাক প্রায় সর্বত্র। এর পাশাপাশি 11টা ঘূর্ণায়মান সহযোগী ছাউনি রয়েছে। সব মিলে মধ্যপ্রাচ্যে 30 থেকে 40 হাজার মার্কিন সৈন্য রোটেশন পদ্ধতিতে কাজ করেন। ভৌগোলিকভাবে আমেরিকার এই সবকটি সেনা ছাউনি ইরানের অনেক কাছে। ইরানের কোম শহরে পাহাড়ের অন্তত 70 থেকে 80 মিটার গভীরে দুর্গের মতন সুরক্ষিত রয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রের কথা আমরা আগের ভিডিওতে বলেছি। কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছিল ফোর্ডো পরীক্ষাগারের সুড়ঙ্গ থেকে বেরিয়ে ধুধু বালিয়াড়ির ভিতর প্রচুর সংখ্যক পারমাণবিক ওয়ারহেড মিসাইল একের পর একটা ট্রাকে চাপিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। ফোর্ডো কেন্দ্রটির সেইভাবে ক্ষতি হয়নি, অন্তত পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়েনি। সম্ভবত তার কারণ আমেরিকা আক্রমণ শানাতে পারে এটা আজ করতে পেরে আগে ভাগেই সুড়ঙ্গ থেকে পরমাণু বোমাবাহী মিসাইল সরিয়ে দিয়েছিল ইরান। ফোর্ডো ছাড়াও আমেরিকা বাংকার বাস্টার মেরেছে নাতানজে, যেটা ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, আর মেরেছে ইস্পাহানে, যেখানে ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তরিত করার কাজ হয়। বিশ্ববাজার যখন মোটামুটি স্থিতিশীল, আমেরিকার শেয়ার বাজার ঊর্ধ্বমুখী, সেই দেশে বন্ড এবং সোনার চাহিদাও তুঙ্গে, তখন আদ্যন্ত ব্যবসায়ী ট্রাম্প কেন হঠাৎ ইরানে আক্রমণ চালালেন? শুধুমাত্র ইসরায়েলকে সন্তুষ্ট করতে তার মতো ধুরন্ধর রাজনৈতিক এই কাজ করেছেন বিশ্বাসযোগ্য নয়। নানান বিশ্বস্ত সূত্র ঘেটে আমরা দেখেছি এক একটা বাংকার বাস্টার বোমা তৈরি করতে খরচ হয় $35 লাখ, মানে 29 কোটি টাকারও বেশি। এই বোমা গবেষণার এবং উন্নয়নের জন্য খরচ হয়েছে প্রায় $500 মিলিয়ন, মানে প্রায় 4175 কোটি টাকা। 1991 সালে ইরাকের সঙ্গে গালফ ওয়ারের সময় আমেরিকা প্রথমেই বোমা তৈরি করেছিল, কারণ আমেরিকার মনে হয়েছিল ইরাকে সাদ্দাম হোসেন তার রাসায়নিক অস্ত্রশস্ত্র মরুভূমির অনেক গভীরে লুকিয়ে রেখেছেন। কিন্তু ইরাকের সঙ্গে এই বোমা ব্যবহার করেনি আমেরিকা।
এরপর আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ 20 বছরের যুদ্ধেও বাংকার বাস্টার বোমার ব্যবহার হয়নি। দুটো যুদ্ধই ছিল একান্তভাবে আমেরিকার সঙ্গে অন্য দেশের। সেখানে এই বোমা আমেরিকা এমন সময় প্রথম ব্যবহার করলো যখন সেই যুদ্ধে তারা প্রত্যক্ষ অংশীদারি নয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করেছে আমেরিকার স্যাটেলাইট ইসরায়েল, যারা প্যালেস্তাইনের গাজায় অগুন্তি বৃদ্ধ বৃদ্ধা, শিশু, মহিলা, হাসপাতাল থেকে জনপদ সব ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে। এখনো ইসরায়েলের সেই যুদ্ধ শেষ হয়নি, মানে ধ্বংসের আরো বাকি। CNN এর প্রতিবেদন দেখিয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রের শুধু ভিতরে ঢোকার এবং বাইরে বেরোনোর রাস্তাটুকু ছাড়া মাটির গভীরে আঘাত করতে ব্যর্থ হয়েছে দানবীয় বাংকার বাস্টার। তাহলে দাঁড়ালো এই প্রায় $30 কোটি খরচ করে 12টা বোমার নিটফল কার্যত অশ্বডিম্ব প্রসব ছাড়া বেশি কিছু হয়নি। 12টা বোমাই তো শুধু নয়, এই খরচের সঙ্গে যুক্ত হবে আমেরিকা থেকে অসংখ্য ফাইটার জেট পাঠানোর খরচও। নেপথ্যে বিরাট কোনো ব্যবসায়িক স্বার্থ ছাড়া আপাদমস্তক কঞ্জুস ব্যবসায়ী ট্রাম্প এত ডলার ফালতু খরচ করবেন, এইটা বিশ্বাসযোগ্য নয়। হতে পারে সেটা ইরানের তেল এবং গ্যাসের বিপুল ভান্ডারের উপর বকলমে কবজা করার প্রথম পদক্ষেপ, অথবা তার ব্যক্তিগত কোনো বৃহৎ স্বার্থ সিদ্ধি, যা আমরা হয়তো আগামী দিনে জানতে পারবো। আমেরিকার এমন হামলার পরেও ইরান কিন্তু থামেনি। এর কিছুক্ষণের মধ্যেই 2 দফা ইসরায়েলের 14টি ঠিকানায় 35টি এমন মিসাইল নিক্ষেপ করে যা তারা আগে করেনি। এই মিসাইলের পোশাকি নাম খোরামশর 4। 2000 কিলোমিটার রেঞ্জের 1800 কেজি ওজনের এই ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক ক্লাস্টার হেড, মানে ছোট ছোট পরমাণু বোমা বহনে সক্ষম। তাদের গর্বের আয়রন ডোম আকাশ প্রতিরোধী সিস্টেম ভেদ করে ইরানের এই মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের বাণিজ্যের কেন্দ্র শহর সাইফা সহ রাজধানী তেল আবিব, নেস জিওনা শহরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। আজকেও নতুন করে মিসাইল ডেকে ইসরায়েলের হামলা করেছে ইরান। প্রতিটি শহর থেকেই হতাহতের খবর, ঘরবাড়ি ধ্বংসের খবর আসছে। জানা গেছে ইরানি হানার আশঙ্কার ইসরায়েলে দিনের বেশিরভাগ সময় সাইরেন বাজছে, আর সেই দেশের মানুষের বড় অংশ প্রাণ ভয় বাংকারে ঢুকে বসে আছেন। সাবেক পারস্য, যা আজকের ইরান, তারা সহজে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবে ট্রাম্প এটা ভেবে থাকলে ভুল ভাবছেন। তিনি ভুলে যাচ্ছেন ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়েই থাকে, সেটা ইসরায়েলের মতো পশ্চিমী শক্তির সাহায্যে নয়, নিজস্ব গবেষণা উন্নয়নের ভিত্তিতে। নিজেদের পরমাণু কর্মসূচি তারা এগিয়ে নিয়ে এসেছে একেবারে আইনি রাস্তা ধরে। এনপিটি মানে পরমাণু বিস্তার রোধ চুক্তিতে তারা সই করেছে সেই 1968 সালে। এই চুক্তিতে স্বাক্ষর করার অর্থ হলো পরমাণু কর্মসূচিকে দেশের শান্তিপূর্ণ কাজে ব্যবহার করব। এই কর্মসূচি নিয়ে ততটাই এগোবো যেখানে লাল বাতির নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল, এই 4 দেশ এখনো এনপিটিতে সই করেনি। ইসলামিক বিপ্লবের আগে পর্যন্ত ইরান যথেষ্ট প্রগতিশীল, উদারবাদী ভাবনার দেশই ছিল, কিন্তু গত 1-1.5 দশক ধরে সেই দেশটাকে কট্টর মোল্লাতন্ত্রে মুড়ে দিয়েছেন খামেনি। বিশেষ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতায় আসার পর খামেনির জনপ্রিয়তা হু হু করে কমতেই শুরু করেছিল। উদারবাদী ইরানিদের মধ্যে একটা গণরোষ তৈরি হচ্ছিল, যা হয়তো শেষ পর্যন্ত খামেনিকে পদচ্যুত অবধি করতে পারত। কিন্তু ইসরায়েলের দোসর হয়ে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ায় দিনের শেষে বাংকারে বসে থাকা খামেনির হাতই সুদৃঢ় করে দিল। এটা আমেরিকা ইচ্ছাকৃত করতে চাইছে কিনা ভবিষ্যৎ বলবে। ইরান কতটা এগিয়ে পাল্টা মার দিতে থাকবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমেরিকার বিরুদ্ধে ইরান যুদ্ধটা চালিয়ে যেতে চাইলে তাদের কিন্তু ব্যাপক মূল্য চোকাতে হবে, যেইভাবে ইরাক এবং আফগানিস্তান চুকিয়েছে। পরিশেষে একটা সম্ভাবনার কথা বলবো, ট্রাম্প যে খেলাটা গট-আপ খেলেননি তারই বা কি গ্যারান্টি আছে? গট-আপ মানে একদিনে ইসরায়েলকে সন্তুষ্ট করা, আর অন্যদিকে ইরানকে আগেই জানিয়ে রাখা তোমাদের পরমাণু কেন্দ্রে হামলা করব বটে, তবে বিশেষ ক্ষয়ক্ষতি কিছু করব না, তাতে আমাদের শ্যাম আর কুল দুদিকে বজায় থাকবে। নিশ্চিন্তে থাকো, আমরা এর বেশি আর এগোবো না। তোমরা ইসরায়েলের সঙ্গে লড়তে থাকো,
আমেরিকার অস্ত্রশস্ত্রের বিক্রি বাড়তে থাকুক, তেল এবং গ্যাসের দাম বাড়লে আমরা তার মুনাফা লুটতে থাকি। আমেরিকা বিলক্ষণ জানে পারপিচুয়াল কনফ্লিক্ট মানে পারপিচুয়াল প্রফিট। বাংলায় বললে সুস্থায়ী দ্বন্দ্ব সমান সুস্থায়ী লাভ। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।